এবার আমরা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2018-19 সালের বাংলা প্রশ্ন সম্পর্কে জানবো। আমাদের আজকের ক্লাসে থাকছে 2018-19 সালের বাংলা প্রশ্ন, প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতে দেখো, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? গণ, বৃন্দ, বর্গ, দাম। সঠিক উত্তর দাম। আমাদের অতিরিক্ত তথ্যতে দেওয়া আছে, দেখো, শুধু অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত কতিপয় বহুবচন বোধক শব্দ আবলি। আবলি দ্বারা আমরা কতগুলো বহুবচন শব্দ পাচ্ছি, যেমন দীপাবলি, গ্রন্থাবলী, গুণাবলী, শব্দাবলী, পদাবলী। নিকট দ্বারা আমরা কতগুলো বহুবচন শব্দ পাই? কুসুম নিকর, রত্ন নিকর। দাম দ্বারা পাচ্ছি কুসুম দাম, তৃণদাম, লতা দাম, কুন্তল দাম, বিদ্যুৎ দাম। তারপরে দেখো, মালা দিয়ে পাচ্ছি পর্বতমালা, নক্ষত্রমালা, তরঙ্গমালা, মেঘমালা। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে কি বলে? আমরা জানি যে ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়ার মূলকে ধাতু বলে। ধাতু আসলে কি? ক্রিয়ার মূল অংশকে আমরা বলতেছি ধাতু। যেমন চলা, চলাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি চিল যোগ আ। চিল হলো ধাতু এবং আ হলো প্রত্যয়। তাহলে চলাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি চিল যোগ আ। চিল হলো ধাতু এবং আ হলো প্রত্যয়। চিল হলো ধাতু, আ হলো প্রত্যয়। তাহলে আমরা পাচ্ছি ক্রিয়ার মূল অংশ হলো ধাতু। ক্রিয়ার মূল অংশ আমরা এখানে পেলাম চিল। তারপরে দেখো, প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে আমরা প্রাতিপদিক বলি। যেমন লাজ, ঘর। কৃদন্ত, ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন চল যোগ অন্ত, চলন্ত। তারপরে দেখো, মেঘ। মেঘ পদের বিশেষণ রূপ কোনটি? আমাদের প্রশ্নে দেওয়া আছে মেঘ হলো বিশেষ্য পদ। এবার মেঘ বিশেষ্য পদ, এর বিশেষণ পদ কোনটি হবে? আমাদের অপশনে দেওয়া আছে মেঘমালা, মেঘলা, মেঘকণা, মেঘম। সঠিক উত্তর মেঘমালা। অতিরিক্ত তথ্যতে দেখো আরো কতগুলো বিশেষ্যের বিশেষণ দেওয়া আছে। বিশেষ্যের বিশেষণ যেমন রক্ত বিশেষ্য শব্দ, রক্তের বিশেষণ রক্তিম। উৎকর্ষ বিশেষ্য, এর বিশেষণ হলো উৎকৃষ্ট। জল বিশেষ্য, জলের বিশেষণ হলো জলীয়। কামনা বিশেষ্য, কামনার বিশেষ্য হলো কাম্য। পরবর্তী প্রশ্ন দেখো, সংঘাত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সংঘাত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমাদের অপশনে আছে সমযোগ ঘাত, সংযোগ ঘাত, সংযোগ ঘাত, সহযোগ ঘাত। সঠিক উত্তর হবে সমযোগ ঘাত। এবার আমরা অতিরিক্ত তথ্যতে আমরা কতগুলো তথ্য জেনে নিব। যেমন আগে ম এবং পরে যদি ক থাকে, আগে ম এবং পরে ক থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম স্থানে ওই বর্গের পঞ্চম ধ্বনি হয়। যেমন সমযোগ তাপ, সন্তাপ, সমযোগ ধান, সন্ধান, কিম যোগ নর, কিন্নর, সমযোগ পদ, সম্পদ, সমযোগ বন্ধ, সম্বন্ধ, সমযোগ মতি, সম্মতি। পরবর্তী প্রশ্ন দেখো, কি করতে হবে বুঝতে না, কি করতে হবে বুঝতে পারে না যে এক কথায় কি হবে? কি করতে হবে বুঝতে পারে না যে এক কথায় কি হবে? আমরা জানি যে কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়। কি করতে হবে বুঝতে পারে না যে তাকে আমরা বলছি কিং কর্তব্য বিমূঢ়। আরো কতগুলো এক কথায় প্রকাশ দেখো আমাদের নিচে দেওয়া আছে। উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি। উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি। উটের শাবক বা হস্তির শাবককে আমরা বলছি করম। উচ্চ শব্দ নির্ঘোষ। উপরতলার ঘর বালাখানা। উচিতের অভাব অনৌচিত্য। তারপরে দেখো, পরবর্তী শব্দে আছে চলিত ভাষায় কোন ধরনের শব্দের প্রয়োগ বেশি? চলিত ভাষায় কোন ধরনের শব্দের প্রয়োগ বেশি? আমরা জানি যে দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলো? তদ্ভব শব্দকে আমরা দেশি শব্দ বলছি। এবার এখানে কতগুলো চলিত ভাষার কতিপয় বৈশিষ্ট্য আমাদের দেওয়া আছে। দেখো, চলিত রীতি পরিবর্তনশীল, এ রীতি তদ্ভব শব্দ বহুল, চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য, চলিত রীতি বক্তৃতা ও নাটকের সংলাপে উপযোগী, সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সযোগ ইচ্ছা। সযোগ ইচ্ছা হলো স্বেচ্ছা। এবার সযোগ ইচ্ছা কেন হলো? কারণ অকার বা আকারের পরে, অকার বা আকারের পর
রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। অকার বা আকারের পর রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। দেখো তে দন্ত্যস্বয় ব, বতে আমরা উচ্চারণ করলে পাচ্ছি অ, ব অ, বতে অ উচ্চারণ পাচ্ছি। আমাদের রুলসে দেওয়া আছে অ বা আকার, আমরা পেলাম অকার। অ বা আকারের সঙ্গে রস্বই বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। আমরা সতে পাচ্ছি অ এবং ইচ্ছাতে পাচ্ছি রস্বই, এবং অ যোগ রস্বই উভয় মিলে হয়েছে একার, উভয় মিলে একার হয়ে হচ্ছে স্বেচ্ছা। এবার কতগুলো উদাহরণ আরো দেওয়া আছে দেখো। দেব যোগ ইন্দ্র দেবেন্দ্র, গজ যোগ ইন্দ্র গজেন্দ্র, যথা যোগ ইচ্ছা যথেচ্ছা, যথা যোগ ইষ্ট যথেষ্ট, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, মহা যোগ ইন্দ্র মহেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি? সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে, ক্রিয়া ও সর্বনাম পদে। এবার আমরা সাধু ও চলিত ভাষার পার্থক্য আমরা দেখে নিব। সাধু ভাষায় কি কি থাকে? সাধু ভাষা দুরূহ ও তৎসম শব্দ বহুল, চলিত ভাষা তদ্ভব শব্দ বহুল। এই চলিত ভাষা তদ্ভব শব্দ বহুল এটা আমরা আলাদা করে রাখলাম। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। সাধুরীতিতে আমরা নাটক এবং বক্তৃতার যে সংলাপগুলো আমরা করে থাকি সেটা অনুপযোগী, করা যায় না। সাধুরীতি অপরিবর্তনীয়, সাধুরীতি অপরিবর্তনীয়। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। পরবর্তীতে দেখো চলিত ভাষা। চলিত ভাষা তদ্ভব শব্দ বহুল, বক্তৃতায় উপযোগী। এই রীতি নিয়ম পরিবর্তনশীল, সর্বনাম ও ক্রিয়াপদ এই রীতিতে সহজতর রূপ লাভ করে। আমরা সাধু ভাষায় দেখলাম সর্বনাম এবং ক্রিয়াপদ নির্দিষ্ট পদ্ধতি মেনে চলে এবং চলিত ভাষায় সহজভাবে রূপ লাভ করে। এবার পরবর্তী প্রশ্নে দেখি, মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? সঠিক উত্তর শ্রেণীবাচক। মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? সঠিক উত্তর শ্রেণীবাচক। শ্রেণীবাচক কেন হলো? কারণ যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায় তাকে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য বলে। মানুষ দ্বারা আমরা একটা শ্রেণীকে বোঝাচ্ছি, মানুষ দ্বারা কোনো একজন মানুষ বোঝায় না, পৃথিবীর সমস্ত মানুষকে আমরা মানুষ বলতেছি, তাহলে এটা একটা শ্রেণী। যেমন মানুষ গরু, গরু বলতে আমরা পৃথিবীর সমস্ত গরুকে বুঝি, গরুর অনেকগুলো প্রজাতি আছে কিন্তু তারপরও আমরা গরুকে গরু বলছি। তারপর বলছি পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ। পরবর্তীতে দেখো, বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সমন্বয়কে কি বলে? বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সমন্বয়কে কি বলে? নাম পদের সমন্বয়কে আমরা বলছি কারক। এখানে দেখো ক্রি যোগ নক, ক্রি যোগ নক আমরা পাচ্ছি কারক, অর্থাৎ যে করে বা যা ক্রিয়া সম্পাদন করে, যে করে বা যা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলছি কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্বন্ধ থাকে তাকে আমরা কারক বলছি। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে। যেমন ছেলেটি ভালো ফুটবল খেলে, ছেলেটি ভালো ফুটবল খেলে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাষার মূল উপাদান কয়টি? ভাষার মূল উপাদান 4টি। এবার 4টি উপাদান কি কি দেখো। 4টি উপাদানের প্রথম হলো ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। 4টি উপাদান আমরা পাচ্ছি, ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। পরবর্তী প্রশ্ন দেখো, সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি? সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি? মানব, বোনাই, নদীমাতৃক, চাষী। আমরা ইন্টারমিডিয়েটে করেছি নদী মাতৃক, নদী মাতাজার, নদী মাতাজার এটা হলো বহুব্রী সমাসের উদাহরণ। নদী মাতৃক, নদী মাতাজার বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে বাকি তিনটা দেখা লাগছে না, তারপরও বাকি তিনটা আমরা জেনে নিব বাকি তিনটা কি দ্বারা গঠিত। প্রথমে আমরা পাচ্ছি মানুষ, মনোযোগ শো, মনোযোগ শো বা অ এটি হলো তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত। বোনাই, বন যোগ আয় এটাও তদ্ধিত প্রত্যয়। চাষী, চাষ যোগ ই এটাও তদ্ধিত প্রত্যয়। এবং আমরা সর্বশেষ পাচ্ছি নদী মাতৃক, নদী মাতাজার বহুব্রী সমাসের উদাহরণ। নদী মাতৃক, নদী মাতাজার বহুব্রী সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি চলিত রীতির শব্দ নয়?
কোনটি চলিত রীতির শব্দ নয়? সঠিক উত্তর সেথা। সঠিক উত্তর সেথা, কারণ সেথা একটি সাধুর রূপ বা সাধু নিয়মে গঠিত। সেথার চলিত রূপ হলো সেখানে। সেথা এর চলিত রূপ হলো সেখানে। এবার আমরা বাকিগুলো জেনে নিব, আরো কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। সাধু চলিত, সেথা হলো সাধু, সেথা এর চলিত রূপ হলো সেখানে। অতি সাধু, অতি এর চলিত হলো খুব। বন্য সাধু, চলিত বুনো। এরূপ সাধু, এমন হলো চলিত। অতিশয়, অতিশয়ের চলিত রূপ অত্যন্ত। ঈষতের চলিত রূপ হলো অল্প। পরবর্তীতে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, তামার বিষ বাগধারাটির অর্থ কি? এখানে টাইপ মিস্টেক আছে, এটা হবে বাগধারা। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব। অর্থের কুপ্রভাব। আরো কতগুলো বাগধারা এখানে দেওয়া আছে দেখো। কুল কাঠের আগুন, কুল কাঠের আগুনকে আমরা বলছি তীব্র জ্বালা। রাবণের চিতাকে বলছি চির অশান্তি। তামার বিষ অর্থের কুপ্রভাব। সাপের পাঁচ পা দেখা অর্থ হলো অন্ধ হওয়া। সাপের পাঁচ পা দেখা হলো অন্ধ হওয়া। অনেকে বলে যে রাবণের চিতা, এটার অর্থ কি? এটার অর্থ অনেকে জানে না। আমরা যারা মেঘনাদ বধ কাব্য পড়েছি বা রামায়ণ পড়েছি তারা হয়তো বা জানি, রাবণ যখন মারা যায় তখন রাবণের স্ত্রী ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আমার স্বামীর চিতা যেন জ্বলে থাকে। তার স্বামীর শোক প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তার স্বামীর চিতাকে জ্বালিয়ে রাখতে চান, কিন্তু স্বামীর চিতা যত জ্বলবে ততই তো অশান্তি। কারণ যতদিন স্বামীর চিতা জ্বলছে ততদিন স্বামীকে তিনি ভুলতে পারবে না। এই জন্য বলা হয় যে রাবণের চিতা মানে চির অশান্তি। এটা রাবণের স্ত্রী বলেছিল যে আমার স্বামীর চিতা যেন চিরকাল ধরে জ্বলে বা এমন একটা সময় পর্যন্ত জ্বলে থাকে। এজন্য বলা হয়ে থাকে যে রাবণের চিতা মানে চির অশান্তি। এরপরে যদি কোনোদিন বলার সুযোগ হয় আমরা এই মিথ সম্পর্কে একটু আলোচনা করব। পরবর্তী প্রশ্ন দেখো, আমিষের অভাব বাক্য সংকোচন কি হবে? আমরা জানি আমিষের অভাব এক কথায় প্রকাশে আমরা পাচ্ছি নিরামিষ। তারপরে দেখো আরো কতগুলো এক কথায় প্রকাশ। যা সহজে মরে না, এক কথায় প্রকাশ হবে দুর্মর। সহজে দমন করা যায় না, দুর্দমনীয়। যাকে সহজে জয় করা যায় না, দুর্জয়। সহজে লঙ্ঘন করা যায় না, দুর্লঙ্ঘ। যা বহু কষ্টে লাভ করা যায়, দুর্লভ। অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি এবং স্বরবর্ণ 11টি। এবার আমরা আমাদের বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন সংখ্যা আমরা জেনে নিব। দেখো বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, মোট বর্ণের সংখ্যা হলো 50টি। তারপরে দেখো পূর্ণ মাত্রার বর্ণ, স্বরবর্ণে পাচ্ছি 6টি, ব্যঞ্জন বর্ণে পাচ্ছি 26টি, মোট পাচ্ছি 32টি। অর্ধমাত্রার বর্ণ, স্বরবর্ণে পাচ্ছি 1টি, ব্যঞ্জন বর্ণে পাচ্ছি 7টি, মোট সংখ্যা 8টি। এবং মাত্রাহীন পাচ্ছি স্বরবর্ণে 4টি, ব্যঞ্জন বর্ণে 6টি, মোট 10টি। আমাদের যে বাংলা বর্ণমালা আছে, বাংলা ধ্বনি, বাংলা ধ্বনিতে যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন ধ্বনি অনেকে মনে রাখতে পারি না। এই মনে রাখা কিভাবে সহজে মনে রাখা যায় সেই বিষয়ে আমাদের ইউটিউবে সহজ একটা ক্লাস দেওয়া আছে, ছোট্ট করে একটা ক্লাস, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবার পরবর্তী প্রশ্ন দেখো, ভাষার প্রাণ কোনটি? ভাষার প্রাণ কোনটি? সঠিক উত্তর অর্থপূর্ণ ধ্বনি। অর্থপূর্ণ ধ্বনি। কেন অর্থপূর্ণ ধ্বনিকে আমরা ভাষার প্রাণ বলছি? কারণ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। অর্থাৎ ধ্বনি হলো ভাষার মূল উপাদান। আমরা মুখের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে বাকযন্ত্র দ্বারা যে সাউন্ড বের করি বা ধ্বনি বের করি, আমরা উল্টোপাল্টা আওয়াজও বের করতে পারি, কিন্তু উল্টোপাল্টা আওয়াজ বের করলে সেটা ভাষা হবে না। কেন হবে না? কারণ সেটা অর্থপূর্ণ নয়। ভাষা হতে গেলে অর্থপূর্ণ হওয়া লাগবে, আর যখনই অর্থপূর্ণ হবে তখন সেটাকে আমরা বলতেছি ভাষা। এজন্য অর্থপূর্ণ ধ্বনিকে ভাষার প্রাণ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পানি এর প্রতিশব্দ নয় কোনটি? পানি এর প্রতিশব্দ নয় কোনটি? আমরা জানি যে বাড়ি মানে পানি, সলিল মানেও পানি, আর পানি মানেও পানি। তাহলে আমরা পাচ্ছি পানির প্রতিশব্দ নয় নীর। পানির প্রতিশব্দ নয় নীর।
এবার আমরা পানির প্রতিশব্দ এবং নীরের কতগুলো প্রতিশব্দ জেনে নিব। দেখো, পানি বা জলের প্রতিশব্দ হলো অম্বু, অপ, উদক, পয়, ইরা, তৈ, নীর, সলিল, বাড়ি, সুধা, অম্ভ, প্রাণোদ, বারুণ, সম্বর। এবং নীরের কতগুলো প্রতিশব্দ দেখো, পাখির বাসা, আবাসন, নিবসন, বসত, নিবসতি, অধিবাস। নিবসতি, অধিবাস, সঠিক উচ্চারণ নিবসতি, নিবসতি এবং অধিবাস। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমরা জানি যে মায়েছিয়ে হলো অলুক দ্বন্দ্ব সমাস, কারণ উভয় পদে এ অথবা অন্তঃস্থ বিভক্তি যুক্ত থাকে যে সমাসে এবং ব্যাস বাক্যে লোপ পায় না, ব্যাস বাক্যে লোপ পায় না, সেই সমাসকে আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস। আমাদের অতিরিক্ততে দেখো দেওয়া আছে, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। এদের ব্যাস বাক্য মাঝে শুধু ও বসায় দিলে হয়ে যাবে। দুধে ভাতে, দুধেও ভাতে, জলে স্থলে, জলেও স্থলে, দেশে বিদেশে, দেশেও বিদেশে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের সর্বশেষ প্রশ্ন, অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে। অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে, এক কথায় কি হবে? এক কথায় হবে অঘটন ঘটন পটীয়সী। অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে, তাকে আমরা এক কথায় বলছি অঘটন ঘটন পটীয়সী। এই ছিল আজকে আমাদের প্রশ্ন ব্যাংকের প্রশ্নের সমাধান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।